সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অ্যাকাউন্টিং ফর লিজের পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4-এ আমি ওইটা আমার চতুর্থ লেকচার। এর আগে আমি তোমাদেরকে 3টা লেকচার দিয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিশেষ করে ক্যাপিটাল লিজ সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তোমাদের অঙ্কগুলোর মধ্যে ক্যাপিটাল লিজই ইম্পর্ট্যান্ট এবং সেটা পরীক্ষায় আসে। আর আজকে আমি আলোচনা করব অপারেটিং লিজ নিয়ে। কেমন? তো অপারেটিং লিজ এবং ক্যাপিটাল লিজের একটা বেসিক পার্থক্য হলো যে ক্যাপিটাল লিজটা হলো যে সেটা সম্পত্তি এবং মালিকানা লিজির কাছে হস্তান্তর হয়, হ্যাঁ, এবং সে তার সম্পত্তি ব্যালেন্স শিটেও প্রদর্শন করতে পারবে। অপারেটিং লিজের বৈশিষ্ট্য হলো যে অপারেটিং লিজটা হলো যে সম্পত্তির সম্পূর্ণ মালিকানা, সম্পত্তির যে টোটাল অধিকার, সম্পত্তির যে টোটাল খরচ, সব কিছুই লিজরের কাছে থাকবে, অর্থাৎ ইজারা দাতার কাছে থাকবে। আর ক্যাপিটাল লিজের ক্ষেত্রে এটা ইজারা গ্রহীতার কাছে থাকে। আর অপারেটিং লিজের ক্ষেত্রে লিজই শুধুমাত্র সে যে ভাড়াটা প্রদর্শন করে সেটা সে খরচ হিসাবে দেখায়। তো এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। এবং আমি আরেকটু বিষয় বলি, সেটা হলো যেমন অপারেটিং লিজটা কি সেটা আমি তোমাদেরকে আগে একটু বলে দিচ্ছি। অপারেটিং লিজ হলো যে একটি সম্পত্তির যতটুকু জীবনকাল থাকবে, একটা সম্পত্তি যদি 5 বছর হয় মেয়াদ, ওই 5 বছরের একটা নির্দিষ্ট অংশ, মানে একটা অল্প সময়ের জন্য যদি ওই সম্পত্তিটা লিজই ব্যবহার করে, তাহলে সেটা হলো পরিচালন লিজ। অর্থাৎ এই লিজটা যে কোনো সময় বাতিল হতে পারে। এই লিজটা কে বলা হয় ক্যান্সেলেবল লিজ, অর্থাৎ বাতিল করতে পারে। অর্থাৎ ইজারা দাতার কাছে যেহেতু সম্পূর্ণ মালিকানা থাকে, সেহেতু ইজারাদাতা চাইলে যে কোনো সময় লিজটা সে কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারে। এই জন্য এটাকে বলা হয় ইজারা হলো পরিচালন লিজ, কেমন, বা এটাকে বাতিলযোগ্য ইজারাও বলা হয়। তো ইজারা আর হিসাবগুলা কিভাবে লেখে মনে রাখতে হবে। ইজারার ক্ষেত্রে, এই পরিচালন ইজারার ক্ষেত্রে, পরিচালন ইজারাতে ইজারা গ্রহীতা ওই সম্পত্তিটিকে সে তার ব্যালেন্স শিটে প্রদর্শন করবে না, এটা ইজারা দাতা প্রদর্শন করবে। কেমন? ইজারা গ্রহীতা প্রদর্শন না করলেও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমি তোমাদেরকে বলবো। তো আমি কিছু বেসিক বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা এখানে একটি ম্যাপ দেখতে পাচ্ছ, সেটা হলো এখানে দেওয়া আছে অপারেটিং লিজ। সেখানে আছে যে অপারেটিং লিজে কি কি করতে হবে সেই বিষয়গুলোই আমি তোমাদের সামনে এখানে শেয়ার করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে ফরওয়ার্ড কোম্পানি লিমিটেড লিজেস এ পিস অফ ইকুইপমেন্ট টু নিউ হরিজন লিমিটেড। কেমন? তো এখানে ফরওয়ার্ড কোম্পানি একটা তার ইকুইপমেন্ট আছে, এটা সে নিউ হরিজন লিমিটেডের কাছে ফর 5 ইয়ার্স সে লিজ দিছে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। কেমন? 5 বছরের জন্য সে লিজ দিয়েছে। আচ্ছা, নিউ হরিজন লিমিটেড এগ্রিজ টু পে টাকা 60,000 অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। অর্থাৎ এখানে আমাদেরকে যখনই আমরা অঙ্কটা করব, আমরা সবার আগে এখানে একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো যে এটা কোন ধরনের লিজ সেটাকে আইডেন্টিফাই করা। তো আমরা ক্যাপিটাল লিজের ক্ষেত্রে বলেছিলাম যে ক্যাপিটাল লিজটা আমরা বুঝতে পারবো এভাবে যে সম্পত্তি যদি জীবনকালের 75%-এর বেশি লিজই ব্যবহার করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই লিস্টটার মেয়াদ হলো 5 বছর, লিস্টটার মেয়াদ হলো 10 বছর। এই লিস্টটা 5 বছরের জন্য নিউ হরিজন কোম্পানি লিজ নিয়েছে। তাহলে এটা 50% মাত্র। সো এটা ক্যাপিটাল লিজ হবে না, এটা হলো অপারেটিং লিজ। দ্য লিজড অ্যাসেট ওয়াজ পারচেজ বাই ফরওয়ার্ড কোম্পানি লিমিটেড এট এ কস্ট টাকা 3 লক্ষ। ফরওয়ার্ড কোম্পানি এই সম্পত্তিটা 3 লক্ষ টাকা সে দিয়ে ক্রয় করেছে। ইট হ্যাজ অ্যান এস্টিমেটেড লাইফ অফ 10 ইয়ার্স, এটা 10 বছর মেয়াদ। ফরওয়ার্ড কোম্পানি লিমিটেড ইউজেস স্ট্রেট লাইন মেথড
অফ ডেপ্রিসিয়েশন। ফরওয়ার্ড কোম্পানি এই সম্পত্তিটা যে ডেপ্রিসিয়েশন দেখাবে সেটা হলো স্ট্রেট লাইন মেথডে দেখাবে। কেমন, মনে রাখবা এখানে ফরওয়ার্ড কোম্পানি হলো লেজর আর নিউ হরিজন কোম্পানি হলো লিজি। সো যেহেতু সম্পত্তির মালিকানা ফরওয়ার্ড কোম্পানির কাছেই থাকবে, তাই ফরওয়ার্ড কোম্পানি এই সম্পত্তির ডেপ্রিসিয়েশন দেখাবে, কারণ সে তার ব্যালেন্স শিটে এটা দেখাবে। অন জানুয়ারি 8, 2006 ফরওয়ার্ড কোম্পানি লিমিটেড পেজ অ্যানুয়াল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ টাকা 3000। মনে রাখতে হবে অপারেটিং লিজের ক্ষেত্রে সকল খরচ লেজর বহন করবে। কেমন, লেজর বহন করবে, তাহলে সে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিবে 3000। অ্যান্ড অন 31 ডিসেম্বর 2006 প্রপার্টি ট্যাক্স অফ টাকা 1000। মনে রাখতে হবে যে আমাদের অপারেটিং লিজের ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ খরচ লেজর বহন করবে, তাই সে তার সম্পত্তির যে প্রপার্টি ট্যাক্স আছে সে তার সম্পত্তির প্রপার্টি ট্যাক্সটাও সে বহন করবে। অ্যাজিউমিং দ্যাট দেয়ার ইজ নো ইনিশিয়াল ডিরেক্ট কস্ট ইনভলভ ইন দিস লিজ। এই লিজের মধ্যে কোনো ধরনের ইনিশিয়াল বা কোনো শুরুতে যে খরচ, এই ধরনের খরচ নেই। ফার্স্ট দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ লেজার ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2000। তোমরা লেখাটা হয়তো একটু তোমাদের কাছে ছোটো মনে হতে পারে, আমি লেখাটা লিখেছি কারণ হলো যাতে তোমরা বুঝতে পারো অঙ্কটা, আমি এখান থেকে তোমাদেরকে দেখে দেখে অঙ্কটা বুঝিয়ে দিতে পারি। এই জন্য লেখাগুলো ছোটো হলেও প্রশ্নটা তোমাদের ভিডিওর প্রথমেই যে প্রশ্নটা থাকবে সেখান থেকে তোমরা প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা। কেমন, তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে আমরা এই ম্যাথটা আমরা এখানে দেখব যে কিভাবে আমরা ম্যাথটা করব। তো আমরা প্রথমেই জার্নাল এন্ট্রিজ, আমরা দুপাশেই জার্নাল এন্ট্রিজ করব, সেই জার্নাল এন্ট্রিজটা তোমরা দেখবা কিভাবে আমরা করি। কেমন, তাহলে আমাদের এখানে আমরা করব ইন দ্য বুকস অফ ফরওয়ার্ড কোম্পানি, in the books of forward company limited journal। কেমন, অর্থাৎ মনে রাখতে হবে যে এখানে ফরওয়ার্ড কোম্পানি হলো লেজর। কেমন, সে হলো লেজর, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে এই পাশে দেখাবো ইন দ্য বুকস of New Horizon Limited journal entries, সে হলো লিজি। কেমন, তো আমরা এখানে দেখব যে এ হলো লিজি আর এ হলো লেজর। কেমন, তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আমরা এখান থেকে দেখাবো কিভাবে লেজরের বইতে কিভাবে বুকটা হবে। তোমরা দেখো এখানে দেওয়া আছে যে লেজর ফরওয়ার্ড কোম্পানি লিমিটেড, এই যে দ্য লিজড অ্যাসেট ওয়াজ পারচেজড বাই ফরওয়ার্ড কোম্পানি লিমিটেড অ্যাট এ কস্ট টাকা, সে 3 লক্ষ টাকা দিয়ে সে এই সম্পত্তিটা ক্রয় করেছে। তাহলে সে জার্নাল দিবে যে ইকুইপমেন্ট লিজ টু নিউ হরিজন লিমিটেড ডেবিট। সে নিউ হরিজন লিমিটেডের কাছে সম্পত্তিটা দিবে। কেমন, আচ্ছা, এখানে সে দিতে পারে ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কেমন, এটা হবে ডেবিট, এটা হবে ক্রেডিট। কত, 3 লক্ষ টাকা। ঠিক আছে, কারণ এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে নিউ হরিজন লিমিটেড, এখানে নিউ হরিজন লিমিটেড এখানে হলো লিজি, ফরওয়ার্ড কোম্পানি হলো লেজার। তো ফরওয়ার্ড কোম্পানি এই সম্পত্তি নগদেও কিনতে পারে, সে বাকিতেও কিনতে পারে। তো আমরা ধরে নিব যে সে এই সম্পত্তিটা নগদ টাকায় কিনেছে। কেমন, ঠিক আছে। এই জার্নালটা হলো যে এটা হলো জানুয়ারি
জানুয়ারি 1, 2006। কেমন? এরপর আমরা দিব আবার আমরা দিব জানুয়ারি 1 আমরা দেখব যে সে আর কি করবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখো, এই যে নিউ হরিজন লিমিটেড, সে তো লিজি, সে যে কিস্তিটা প্রদান করবে সেই কিস্তিটা তার জন্য হলো আয়, তাহলে সে আয় হিসাবে দিবে। তাহলে ক্যাশ ডেবিট আর হলো লিজ রেভিনিউ বা রেন্টাল রেভিনিউ আমরা দিব, সেখানে রেন্টাল রেভিনিউ ক্রেডিট 60,000, 60,000 টাকা আমরা দিব। এরপরে জানুয়ারি 1 একই তারিখে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা এটাকে যেহেতু সে 1 বছরের ইন্স্যুরেন্স দিবে, তাহলে এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে। জানুয়ারি 1-এ আরেকটা কাজ হবে, দেখো সেখানে দেওয়া আছে প্রপার্টি ট্যাক্স অফ টাকা 1000। তাহলে প্রপার্টি ট্যাক্সটা হলো একটা দায় ছিল, সেটা যখন পরিশোধ করবে, তাহলে প্রপার্টি ট্যাক্স ডেবিট ক্যাশ ক্রেডিট 1000 টাকা। কেমন? আরেকটা বিষয় তোমরা এখানে হয়তো খেয়াল রাখবা, সেটা হলো যে এই সম্পত্তিটি তোমরা দেখো, আমাদের এখানে প্রশ্নটা যেহেতু আমি তোমাদেরকে দিয়ে দিব, তো পরবর্তীতে প্রশ্নটা তোমরা ওখান থেকেও পেতে পারো। আমরা দেখব কিভাবে আমরা এখানে করি। আচ্ছা শিক্ষার্থী, তোমরা এখানে দেখো যে আমাদের এখানে সবগুলাই জানুয়ারি 1 তারিখেই হবে, তো এই জন্য আমাদের একটু আমরা বুঝে নিব যে এটা 2006-এর জানুয়ারি। এবার জানুয়ারি 1-এ আমাদের আরেকটা জার্নাল হবে, জানুয়ারি 1, সেটা জানুয়ারি নর্মালি যে ডেপ্রিসিয়েশনের যে বিষয়টা আছে, ডেপ্রিসিয়েশনটা তো বছরের শেষে হবে, তাহলে ডিসেম্বর 31, 2006। তাইলে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমার এই সম্পত্তি মনে রাখতে হবে যে এই সম্পত্তি হলো 3 লক্ষ টাকা। ইট হ্যাজ অ্যান এস্টিমেটেড লাইফ 10,000। তাহলে এখানে হবে দেখো 3 লক্ষ ভাগ 10, তাহলে 30,000 টাকা। কেমন? 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে ম্যাথটা আমরা এখানে আলোচনা করেছিলাম, তোমরা আমি ছবিতে দেখো প্রশ্নটার মধ্যে, সেটা হলো যে মনে রাখতে হবে অপারেটিং লিজের ক্ষেত্রে যে লিজদাতা, যে লিজর, সে লিজর সম্পত্তিটার মালিকানা বুক করবে, সম্পত্তিটা সে যে ক্ষণস্থায়ী লিজ দিবে সেজন্য সে ক্যাশ গ্রহণ করবে এবং তার কাছে সেটা রেন্টাল রেভিনিউ হিসাবেই সে হিসাবভুক্ত করবে। এছাড়া সে খরচও বহন করবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এছাড়া সে যদি কোনো ট্যাক্স থাকে, মানে সকল ধরনের খরচ সে বহন করবে। পাশাপাশি লেজর যেহেতু তার কাছে কন্ট্রোলটা রাখবে, সেহেতু লেজর সে এই সম্পত্তির ডেপ্রিসিয়েশন দেখাবে, কারণ সে দেখো এখানে 10 বছর দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে 3 লক্ষকে 10 দিয়ে ভাগ দিলে 30,000। কারণ যেহেতু লেজর সম্পত্তিটার মালিকানা বুক করবে, সম্পত্তিটা তার ব্যালেন্স শিটে দেখাবে, সেহেতু এই সম্পত্তির ডেপ্রিসিয়েশন সে দেখাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে ক্যাপিটাল লিজে হলো লিজি সকল কিছু ভোগ করবে এবং লিজি একটা সময় গিয়ে সম্পদটা সে কিনেও ফেলবে, বার্গেন পারচেজ অপশন যদি থাকে। অপারেটিং লিজে আমরা যেটা দেখলাম সেটা হলো যে অপারেটিং লিজে লেজর তার কাছে সম্পত্তির কন্ট্রোল রাখবে, সব কিছুই তার কাছে থাকবে। তাহলে লিজি কি করবে? লিজি যে সম্পত্তিটা ব্যবহার করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য,
সেই সম্পত্তিটা লিজির বহিতে কি করবে? দেখো, লিজি সম্পত্তিটা শুধুমাত্র ব্যবহারের অনুমতি পাবে, তাহলে ব্যবহার করতে পারবে। লিজর যখন তার কাছে সম্পত্তিটা চাইবে সে তার সম্পত্তিটা দিয়ে দিতে হবে, কেমন? তো এই জন্য আমরা এখানে লেজরের লিজির বইয়ের মধ্যে আমরা যখন দিব তখন আমরা দিব 2006 জানুয়ারি 1। এখানে লিজি দিবে রেন্ট এক্সপেন্স ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট, সেটা হলো 60,000 টাকা, 60,000 টাকা, কেমন? তাহলে আমরা এখানে দেখতে পেলাম সেটা হলো যে এই যে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় খেয়াল করেছো, এখানে আর কোনো জার্নাল হবে না। কেন জার্নাল হবে না? কারণ এই সম্পত্তির কোনো খরচও লিজি বহন করবে না লিজি। এই সম্পত্তির লিজি তার ব্যালেন্স শিটেও দেখাবে না। এই সম্পত্তির অন্য কোনো কিছুই লিজি ব্যবহার করতে পারবে না, যে জন্য কোনো খরচও লিজি বহন করবে না। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হলো সে যেহেতু তার ব্যালেন্স শিটে দেখাতে পারবে না, সেহেতু সে কী করবে? তারপরেও যদি সে সম্পত্তি বকেয়া হিসাবে থাকে বা অন্যান্য আদার্স আছে, সে ব্যালেন্স শিটে দেখাতে পারবে। সেটা দুটা ক্রাইটেরিয়া আছে, আমি তোমাদেরকে ক্রাইটেরিয়াগুলো একটু বলে দিচ্ছি, তোমরা দেখো। একটা ক্রাইটেরিয়া হচ্ছে ভবিষ্যতে মোট প্রদেয় ভাড়ার পরিমাণ এবং পরবর্তী 5 বছরের বৎসরওয়ারি প্রদেয় ভাড়ার পরিমাণ সে দেখাতে পারবে। বাতিল অযোগ্য সাবলিজ থাকলে, যদি লিজি আবার সে অন্য কারো কাছে সেটা লিজ দেয়, তাহলে সে লিজির বইতে দেখাতে পারবে। তো সেটা আরও অনেক কথা। তো আশা করি আমি তোমাদেরকে অপারেটিং লিজ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে পেরেছি। মনে রাখবা, অপারেটিং লিজের ক্ষেত্রে লেজর সকল কিছু বহন করবে, খরচ বহন করবে এবং সে সম্পত্তির মালিকানা ভোগ করবে, সে সম্পত্তি ব্যালেন্স শিটে দেখাবে, কেমন? আর লিজি শুধুমাত্র সে ভাড়া পরিশোধ করবে। সে যে ভাড়াটা পরিশোধ করবে সেটা লিজির কাছে খরচ হিসাবেই হিসাবভুক্ত করবে। লেজরের কাছে সেটা সে আয় হিসাবে হিসাবভুক্ত করবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমি আশা করি তোমাদেরকে 4টি লেকচারের মাধ্যমে তোমাদেরকে কিছু আমি বুঝাতে পেরেছি। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দিব যদি কোনো প্রশ্ন থাকে। তো এর পরবর্তীতে আমি চেষ্টা করব তোমাদেরকে সেলস টাইপ যে লিজ আছে সেই লিজ সম্পর্কেও ধারণা দিতে, এবং তোমাদেরকে অ্যাকাউন্টিং ফর ব্যাংক্রাপসি যেটা আমরা দেউলিয়া বলি সেটাও আমি দিব। এই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।